কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আপ নেতা সাংসদ সঞ্জয় সিং, তাকে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই অক্টোবর মাসে গ্রেপ্তার করার পর এর আগে তার একবার জামিন নাকচ হয়। আজকে তাকে জামিন দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আজ এই রায় দেওয়ার সময় কি বলা হয়েছে, কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের? দেখো, এই যে সঞ্জয় সিং অর্থাৎ আপের যে রাজ্যসভা সদস্য, তাকে গ্রেপ্তার করা হয় যে আবগারি দুর্নীতি মামলা। সেই দুর্নীতি মামলায় যে আর্থিক যে প্রতারণার যে বিষয়টা সামনে এনেছিল, তাতে ইডির যেটা অভিযোগ ছিল, ইডি যেটা দাবি করেছিল যে এই সঞ্জয় সিং যে টাকাটা মানে এই লিকার ব্যারনদের কাছ থেকে পেয়েছিল, অর্থাৎ যে সাউথের যে লবি, সেই সাউথের লবিকে আবগারি নীতি যখন তৈরি করা হয়, সেই সময়ে এই আবগারি নীতির তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা কিছু টাকা ঘুষ হিসাবে দিয়েছিল আপকে। এবং এই যে টাকাটা, এই টাকার যে লেনদেনটা, সেই লেনদেনে কিন্তু যারা যারা উপকৃত হয়েছে, যারা এই 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 টাকা পয়সা দিয়ে যারা উপকৃত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই সঞ্জয় সিং। এবং এইটা কিন্তু ইডি দাবি ছিল। কিন্তু ইডি এই সঞ্জয় সিং এর বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমাণ, এমনকি চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। সুতরাং এই আবগারি দুর্নীতি মামলায় যখন ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো, তখন ইডি দাবি করলো যে অরবিন্দ কেজরিওয়াল এই আবগারি দুর্নীতি মামলার প্রধান ষড়যন্ত্রকারী। এবং যখন আবগারি নীতিটা তৈরি করা হয়, অর্থাৎ 2021-22-এর যে দিল্লিতে আবগারি নীতি তৈরি করা হয়, সেই সময় দক্ষিণের বেশ মানে মত প্রস্তুতকারক সংস্থা বেশ কয়েকজনের সঙ্গে এই কে কবিতা, অর্থাৎ কেসিআরের যে মেয়ে, বিআরএস এর যে নেত্রী, সেই কেসিআরও কিন্তু এই আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই এই কে কবিতা এবং অরবিন্দ কেজরিওয়াল, তারা এই দক্ষিণের যে লবি, অর্থাৎ দক্ষিণের যে মিডিয়া ব্যারন, যারা মিডিয়ার প্রস্তুতকারক যে সংস্থা, তাদের মালিকের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করে দেয়। এবং সেই যোগসূত্র তৈরি করার সেই সময়ে সঞ্জয় সিংহ এই পুরো সিন্ডিকেটের মধ্যে ছিল বলে ইডি দাবি করেছিল। কিন্তু যখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন সঞ্জয় সিং, সেই সময় কিন্তু এই সঞ্জয় সিং এর বিরুদ্ধে যে আর্থিক তছরূপে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগ কিন্তু তথ্য প্রমাণ কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে পারেনি। এবং এই সঞ্জয় সিং এর বিরুদ্ধে কিন্তু চার্জশিটও দেয়নি। সুতরাং আজকে যখন সুপ্রিম কোর্টে তার জামিন দেওয়া হয় সঞ্জয় সিং এর, তখন কিন্তু ইডি এই জামিনের বিরোধিতা করতে পারেনি। সুতরাং ইডির হাতে সেই ধরনের কোনো সেরকম কোনো তথ্য প্রমাণই নেই, যে কারণে কিন্তু ইডি তার জামিনের বিরোধিতা করতে পারেনি। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা তুমি এটা বললে, যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুব স্পষ্ট যে এই সঞ্জয় সিংকে তারা জামিন দিয়েছে এই কারণে, কারণ যে অভিযোগের ভিত্তিতে সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়, সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ করা যাচ্ছে না। যে কারণে তাকে গ্রেপ্তার করে যে তদন্ত চলছে, এবং তদন্তের নামে যে একটা দীর্ঘসূত্রিতা চলে, সেই তদন্তের নামে তাকে গ্রেপ্তার করে দীর্ঘসূত্রিতা চলছে, এটা করা যাবে না। কারণ সঠিক তথ্য প্রমাণ এবং উপযুক্ত তথ্য প্রমাণ সঞ্জয় সিং এর বিরুদ্ধে পেশ করতে না পারার জন্য কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সব থেকে যে তাৎপর্যপূর্ণ যে বিষয়, যেটা তোমাকে এক্ষুনি বললাম, যে ইডি কিন্তু তার জামিনের বিরোধিতা করতে পারেনি, তার কারণ ইডি কিন্তু সঞ্জয় সিং এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য প্রমাণ তারা সুপ্রিম কোর্টে জমা দিতে পারেনি। এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বলছিলাম, যে ঠিক লোকসভার মুখে সঞ্জয় সিং এর এই আবগারি দুর্নীতি মামলায় যে জামিন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে মামলা, যে মামলাতে অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তারা কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। কে কবিতা, অর্থাৎ বিআরএস এর যিনি নেত্রী, কেসিআর এর মেয়ে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ভোটের আগে, লোকসভা ভোটের মুখে এই যে অরবিন্দ কেজরিওয়ালের যে গ্রেপ্তারি, সেটা কিন্তু খুব বড় ব্যাপার ছিল। এবং তারপর থেকে কিন্তু লাগাতার যে আন্দোলন, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে লাগাতার যে আন্দোলনের মধ্যে রয়েছে, একজোট হয়েছে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। তারা দুদিন আগেই তারা কিন্তু রামলীলা ময়দানে তারা একত্রিত হয়। এবং তার সঙ্গে এই যে দিল্লিমুখী যে অভিযান, অর্থাৎ লোকসভা ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ইন্ডি জোট যে এককাট্টা, সেটা বোঝানোর জন্য কিন্তু দিল্লিতে সেই তৎপরতা দেখা গেছে। এবং তার কিন্তু অন্যতম উদ্যোক্তা তারা কিন্তু এই আপ। এবং এর মুখে এই যখন সঞ্জয় সিংকে আজকে যখন জামিন দেওয়া হলো, তার আগেই কিন্তু যে বোমাটা ফাটিয়েছেন অতীশী,
দিল্লির মন্ত্রী অতিশী, সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ। তার কারণ তার যে অভিযোগ যে বিজেপির তরফ থেকে তাকে ফোন করা হয়েছিল এবং ফোন করে তাকে বলা হয় যে তিনি যদি বিজেপিতে যোগ দেন, অর্থাৎ বিজেপিতে তিনি যদি চলে আসেন, তাহলে তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগগুলোকে মাফ করে দেওয়া হবে। অর্থাৎ কৃষ্ণনগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে ওয়াশিং মেশিন ভাজপা, অর্থাৎ যদি বিজেপিতে কেউ চলে যায় এবং বিরোধী দলে কেউ যদি তাদের যখন দিল্লিতে তাদের যখন বিজেপি দিয়ে নেবে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ, সেটা অভিযোগটা ইডির হতে পারে, সিবিআই হতে পারে, সেই অভিযোগগুলো কিন্তু খণ্ডন হয়ে যাবে। এবং তার সঙ্গে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, দুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার যে বক্তব্য, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। তিনি যেটা বলেছিলেন যে হ্যাঁ, আমাদের দলে অর্থাৎ বিজেপি দলে সবাইকে স্বাগত। অর্থাৎ কারো যদি তার বিরুদ্ধে 9টা-10টা সিবিআই মামলা, ইডি মামলা যদি থাকে, তাহলেও কিন্তু সেই বিষয়টা খুব গুরুত্ব পাচ্ছে না। কিন্তু বিজেপির দরজা সবার জন্য খোলা, এবং যে সমস্ত নেতা নেত্রী দুর্নীতি করবে তারা যদি বিজেপির দরজা দিয়ে ঢোকে, তাদের গায়ে যদি গেরুয়া রং লাগে, তাহলে কিন্তু এই ওয়াশিং মেশিন ভাজপা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অভিযোগ করছে, তাহলে 7 খুন মাফ। সুতরাং এই সঞ্জয় সিং এর যে জামিন, সুপ্রিম কোর্টের যে জামিন দিয়ে সঞ্জয় সিংকে, সেটা কিন্তু ভোটের মুখে বিরোধীদের হাতে একটা বড় অস্ত্র। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে দীনেশ অরোরা নামে এক ব্যক্তি এই আবগারি যে নীতি, সেই নীতির প্রেক্ষিতে অভিযোগ করেছিলেন যে 2 কোটি টাকা তিনি এই সঞ্জয় সিং এর বাড়িতে দিয়েছেন। এমনটাই অভিযোগ করা হয়েছিল। এই দীনেশ অরোরার বিরুদ্ধেও অভিযোগ ছিল। তাকে রাজসাক্ষী করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারপর রাজসাক্ষী হওয়ার পরেই দীনেশ অরোরা তিনি জানান তিনি 2 কোটি টাকা দিয়েছেন সঞ্জয় সিংকে, কিন্তু সঞ্জয় সিংয়ের বাড়িতে গিয়ে কোনো টাকা উদ্ধার করতে পারেননি ইডির তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে দীনেশ অরোরা, যিনি দোষী সাব্যস্ত হয়ে যাকে দোষী এবং প্রধান অভিযুক্ত বলে তার পরবর্তীকালে যিনি রাজসাক্ষীতে রূপান্তরিত হন, সেই দীনেশ অরোরা তিনি জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু সঞ্জয় সিংকে জামিন দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত এই সঞ্জয় সিংকে জামিন দেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সঞ্জয় সিং অবশেষে তাকে শীর্ষ আদালতের পক্ষ থেকে আজকে জামিন দেওয়া হলো, কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, সঞ্জয় সিং একজন আপের সাংসদ এবং আমাদের বিরোধী জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে সারা দেশ জুড়ে যেভাবে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআইকে কাজে লাগানো হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিব্রত করা হচ্ছে, তিনি তারই শিকার হয়েছিলেন। এবং আপনারা দেখলেন কিভাবে একজন সিটিং চিফ মিনিস্টারকে পর্যন্ত নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও অ্যারেস্ট করা হলো। সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার প্রতিফলন। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তারা যত এগুলো করছে, দেশের মানুষের কাছে তাদের মুখোশ তত খুলে যাচ্ছে, দেশের মানুষ তত ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রাজনৈতিকভাবে বিসর্জন দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলছে। শান্তনুবাবু, গত 6 মাস আগে গ্রেপ্তার করেছে ইডি, এবং তারপরে এখনো পর্যন্ত 1 পয়সারও কোনো অভিযোগ তারা প্রমাণ সহ তথ্য প্রমাণ পেশ করতে পারেনি আদালতে। তৃণমূল কংগ্রেস আপনাদের দলেরও অনেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু তথ্য প্রমাণ পেশ না করে আদালতে জেলে আটকে রয়েছেন তারা। কিভাবে দেখছেন ইডির এই ভূমিকাকে? যদি কোন কেসে তারা তথ্য প্রমাণ পেশ করতে পেরেছে, তাদের কনভিকশন রেট তো 0.46%। অর্থাৎ 200টা কেসের মধ্যে একটা কেসে সুরাহা তারা করতে পারে না। শুধুমাত্র সামাজিক সম্মানহানি, মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা দেখানো, এর বাইরে তো কিছু নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে।